আসসালামু আলাইকুম, সবাইকে কন্টিনিউ স্বাগতম। প্রায় এক সপ্তাহ পরে আমরা আবার নতুন করে ক্লাস, এবং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংক সমন্বয় বিবরণী, যেটাতে আমরা আসলে অনেকেই অনেক বেশি ভয় থাকি। এই টপিকটা নিয়ে ইনশাল্লাহ এটা একেবারেই বেসিক লেভেল থেকে পড়ানোর চেষ্টা করব, যাতে করে সবার অনেক বেশি উপকারে আসে এবং এই টপিকের উপরে আমাদের যে একটা ভীতি কাজ করে সেই ভীতিটা যেন একবারে দূর হয়ে যায়। এবং আমরা এই টপিকটাকে এমনভাবে পড়বো ইনশাল্লাহ যেন আমাদের একেবারে এমসিকিউ প্লাস সিকিউ অর্থাৎ দুই জায়গায় আমাদের একেবারে সলিড একটা প্রিপারেশন আমাদের হয়ে যায় ইনশাল্লাহ। সো যারা এইচএসসি 25 এবং 26 ব্যাচের স্টুডেন্ট আছে এবং যারা এখনো এডমিশন ক্যান্ডিডেট, তোমাদের এখনো কিছু কিছু ইউনিভার্সিটি এডমিশন এখনো বাকি আছে, তোমাদের জন্য এটা আসলে অনেক বড় একটা সুযোগ এই ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে নতুন করে আরেকবার একটা প্রস্তুতি নেওয়ার, অর্থাৎ আরেকবার দেখে নেওয়ার একটা ভালো সুযোগ তৈরি হয়েছে তোমাদের। আশা করছি তোমরা সবাই ক্লাসে থাকবে এবং শেষ পর্যন্ত যদি ক্লাসটা করো, আমি বিশ্বাস করি এই টপিকের মানে যে সমস্যাগুলো আছে এগুলো ইনশাল্লাহ তোমার দূর হয়ে যাবে। ঠিক আছে? তো সবাই একটু আসলে আমি অনুরোধ করব সবাইকে একটু লাইভটা শেয়ার করার জন্য, কারণ হচ্ছে তোমাদের মাধ্যমে আসলে আমরা মাস পিপলের কাছে পৌঁছানোর একটা সুযোগ আমাদের হয়। তো তোমরা যদি শেয়ার না করো আসলে সবাই কিন্তু আমাদের এই ক্লাসে যুক্ত হতে পারবে না। তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করব তোমরা যা যা প্রোফাইল থেকে শেয়ার করতে পারো। পাশাপাশি তোমরা কিন্তু দেখা যায় যে বিভিন্ন গ্রুপে তোমরা কানেক্টেড আছো, সেই গ্রুপগুলোতে তোমরা শেয়ার করে দিতে পারো। তাতে করে দেখা যাবে অনেকেই কিন্তু আমাদের এই ক্লাসটাতে, আজকের ক্লাসটাতে যুক্ত হতে পারবে ইনশাল্লাহ। এবং ব্যাংক সমন্বয় বিবরণী আমি কথা দিচ্ছি, একেবারে বেসিক ফরমেশন আমি তোমাকে শিখাবো। একবারে প্রত্যেকটা এন্ট্রির ব্যাখ্যা তোমাকে জানতে হবে। যদি প্রতিটা এন্ট্রির ব্যাখ্যা তুমি জানো, তাহলেই তুমি আসলে আর্থিক মানে এই ব্যাংক সমন্বয় বিবরণীর আসল মজাটা তুমি মানে জানতে পারবা বা বুঝবা বা তোমার ভালো লাগবে। কিন্তু তুমি যদি এভাবে মুখস্থ করে আগাও, তাহলে কিন্তু তোমার আসলে এই ব্যাপারটা ততটা ভালো লাগবে না। তো সবাইকে অনুরোধ করি, মুক্তা ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আরকানুদ্দিন ওয়ালাইকুম আসসালাম, নাহিদ ওয়ালাইকুম আসসালাম। সবাইকে অনুরোধ করবো, অনেকেই নতুন, আমরা নতুন করে পাইছি আমাদের অ্যাকাউন্টিং, আর তোমাদেরকে প্রথমবার দেখছি। আমি সবাইকে অনুরোধ করবো লাইভটা একটু শেয়ার করো। তোমাদের যারা ফ্রেন্ড আছে তোমাদের সাথে পড়ালেখা করে, ওদেরকে একটু কমেন্টে মেনশন করতে পারো, তাহলে দেখবা যে তারাও কিন্তু আমাদের সাথে আমাদের এই ক্লাসটাতে যুক্ত হতে পারবে। আজকের ক্লাসটা কমপক্ষে 50 শেয়ার হোক। আমরা চাই প্রতিটা ক্লাসে আমরা ধাপে ধাপে সামনের দিকে আগাই। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট নিয়ে আসলে ক্লাসটা করতে চাই। আমি তোমাদের জন্য কিছু করতে চাই, তার জন্য আমাকে সুযোগ দিতে হবে। সেই সুযোগটা হচ্ছে তোমাদের একটু পার্টিসিপেট করে ক্লাসগুলোতে তোমরা তোমাদের অংশগ্রহণটা আসলে নিশ্চিত করে সবাই যেন বেশি বেশি ক্লাসটা করতে পারে, সেই সুযোগটা একটু তৈরি করতে হবে। এই জন্য সবাইকে অনুরোধ করবো, সবাই একটু লাইভটা শেয়ার করো। আমি তোমাদের কথা শুনবো ইনশাল্লাহ। তোমাদেরকে যেভাবে পড়াইলে তোমাদের ভালো হয় ঠিক ওইভাবেই পড়ানোর চেষ্টা করব। তা অনুরোধ করবো সবাইকে একটু লাইভটা শেয়ার করার জন্য। সবাইকে অনুরোধ করবো লাইভটা শেয়ার করার জন্য। কারা কারা শেয়ার করছো আমাকে একটু কমেন্টে জানাইও। এবং অবশ্যই অবশ্যই যে কাজটা করো, যে লাইভটাতে একটা রিঅ্যাক্ট দাও। হ্যাঁ, লাইভটাতে একটা রিঅ্যাক্ট দাও, তাতে করেও দেখা যায় যে রিচ বাড়ে। হ্যাঁ, আমি সবার কাছ থেকে একটু সহযোগিতা কামনা করছি। আশা করছি সবাই মিলে আমাদের অ্যাকাউন্টিং আমাদের পাশে থাকবে এবং তোমাদের জন্য যা যা করার প্রয়োজন ইনশাল্লাহ আমি কিন্তু সব কিছুই করবো। ঠিক আছে? স্যার রায়বর্ধন, তোমার নাম নিয়ে নিলাম, একটু শেয়ার করে দে সবাই। আজকে অনেকে যুক্ত হয়েছে, তোমরা যদি আরেকটু শেয়ার করো দেখবা যে আরো কিছু স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে যুক্ত হবে। তোমরা শেয়ার করো এবং তোমরা যদি একটু অ্যাক্টিভ হও, তোমরা তোমাদের পরিচিত জনদেরকে মেনশন করে শেয়ার করো, তাইলে দেখবা কিন্তু আমরা স্টুডেন্টদের আসলে কানেক্ট করতে পারবো। আর এই ব্যাংক সমন্বয় বিবরণী, এইটাতে আমরা ধীরে ধীরে একেবারে বেসিক জিনিসগুলো তোমাদেরকে শিখাবো ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি তুমি পারবা এবং আমি এটা নিশ্চিত করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো তোমাদেরকে একটু যেটা করতে হবে, শেষ পর্যন্ত একটু ক্লাসে উপস্থিত থেকে পুরো ক্লাসটা কন্টিনিউ করতে হবে। ফারজান আক্তার, ওয়ালাইকুম আসসালাম ভাই। আর সবাইকে অনুরোধ করবো, প্লিজ একটু শেয়ার করি সবাই। আমরা সবাইকে এটাই অনুরোধ করবো, একটু সবাই শেয়ার করবো। তোমাদের শেয়ারের মাধ্যমে আসলে আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে চাই। উপস্থিতি যত বেশি থাকবে ক্লাসটা করতে তত ভালো লাগবে। স্যার পড়া শুরু করেন। হ্যাঁ, পড়া শুরু করতেছি, একটু পেনটা নিয়ে নিয়ে পড়া শুরু করতেছি। আমরা কিন্তু শেয়ার করি নাই, তো শেয়ার যদি না করি তাহলে বলো সবাইকে ক্লাসে যুক্ত হতে পারবে? একটু শেয়ার করার চেষ্টা করি সবাই। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা শুরু করব। শুরু করার আগে আমরা একেবারে বেসিক জিনিস থেকে আসলে শুরু করতে চাই। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমরা যে শুরুটা করব খেয়াল করো। দেখো,
ব্যাংক সমন্বয় বিবরণী, এখানে দুইটা জিনিস আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, আর একটা সমন্বয় কেটে দিলে থাকে শুধু ব্যাংক বিবরণী। হ্যাঁ, এই দুইটা বিষয় তোমাকে জানতে হবে। যেমন ধরো তুমি যদি ব্যাংকে একটা হিসাব খুলো, ভালো করে খেয়াল করো স্যার, ব্যাংকে যদি একটা হিসাব খুলো তাহলে দেখা যাচ্ছে ব্যাংক আর গ্রাহকের একটা সম্পর্ক তৈরি হয়, তাই না? যার মাধ্যমে এই হিসাবের মাধ্যমে ব্যাংক তোমাকে কি করবে, তোমাকে সার্ভিস প্রোভাইড করবে। তাহলে এই দিক দিয়ে এই হিসাব খোলার মাধ্যমে দুইটা পক্ষ হইলো। এই হিসাব খোলার মাধ্যমে কয়টা পক্ষ হইলো? দুইটা। একটা হচ্ছে ব্যাংক নিজে, একটা হচ্ছে ব্যাংক নিজে একটা পক্ষ, আর তুমি গ্রাহক, তাই না? তুমি হচ্ছে গ্রাহক। তো গ্রাহককে আমরা কি বলি? ব্যাংকের ভাষায় ব্যাংক বলে আমানতকারী। ব্যাংক কি বলে? আমানতকারী। তাহলে ব্যাংকে যখন তুমি একটা হিসাব খুললা তাহলে দুইটা পক্ষ এখানে সম্পৃক্ত হইলো। একটা পক্ষকে আমরা বলতেছি কি? একটা পক্ষকে আমরা বলতেছি হচ্ছে ফারজানা শেয়ার করছে, অসংখ্য ধন্যবাদ ফারজানা। স্যার আমার ইয়ার ফাইনালে এটাই আচ্ছা, ক্লাসটা করো ইনশাআল্লাহ, সর্বোচ্চ বুঝতে পারবা। তো সবাইকে অনুরোধ করব একটু লাইভটা শেয়ার করতে, যারা এখনো শেয়ার করো না ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি পুরো বিষয়টা তোমরা বুঝতে পারো খুব ইজিলি। খেয়াল করো, তাহলে দুইটা পক্ষ জড়িত হলো, একটা হচ্ছে ব্যাংক আর হচ্ছে কি? আমানতকারী। একটা হচ্ছে ব্যাংক আর একটা কি? আমানতকারী। তাহলে আবারও বলতেছি, ভালো করে খেয়াল করি, আমরা যখন ব্যাংকে হিসাব খুললাম, তার ব্যাংকে এই হিসাব খোলার ফলে দুইটা পক্ষ তৈরি হলো। একটা পক্ষ হচ্ছে ব্যাংক নিজে, একটা পক্ষ কি? একটা পক্ষ হচ্ছে আমানতকারী। অর্থাৎ আমানতকারীকে গ্রাহক, আমানতকারী হচ্ছে গ্রাহক, আমানতকারী হচ্ছে গ্রাহক। ফাইন, খেয়াল করো। তাহলে এই দুইটা পক্ষের কাজ কি আসলে? তোমার কাজ হচ্ছে ব্যাংকে তুমি টাকা জমা দিবা, আর ব্যাংক হচ্ছে তোমার টাকাটা জমা রাখবে, সে আবার অন্যদেরকে ঋণ দিবে, এখান থেকে সে একটা মুনাফা করবে। আচ্ছা, এখন আসো তোমাকে একটা জিনিস আমি একটু শিখাই। প্রথমে যে জিনিসটা শিখে নাও, এই যে ব্যাংক সমন্বয় বিবরণী, ভালো করে খেয়াল করো, এই ব্যাংক সমন্বয় বিবরণীটা, এই ব্যাংক সমন্বয় বিবরণী, এই ব্যাংক সমন্বয় বিবরণীর আসলে প্রস্তুত করেছে আমানতকারী। তোমাকে আমি আরেকটু বুঝাচ্ছি, আরেকটা জিনিস খেয়াল করো, ব্যাংক বিবরণী প্রস্তুত করেছে ব্যাংক। খেয়াল করতে হবে, তোমাকে বুঝতে হবে, দুইটা দুই রকম জিনিস। একটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, আর হচ্ছে ব্যাংক বিবরণী। তাহলে ব্যাংক বিবরণী এটা প্রস্তুত করতেছে কে? ব্যাংক। ব্যাংক স্টেটমেন্ট, এখন প্রশ্ন হলো স্যার ব্যাংক স্টেটমেন্টটা কি, ব্যাংক বিবরণীটা কি? ব্যাংক বিবরণী হচ্ছে এই যে তুমি ব্যাংকে টাকা জমা দিতেছো, ব্যাংক থেকে টাকা উঠাইতেছো, ব্যাংক তোমাকে বিভিন্ন সময় তোমার থেকে চার্জ কাটতেছে, তোমাকে ইন্টারেস্ট দিচ্ছে, এই হিসাবটা ব্যাংক একটা জায়গায় সংরক্ষণ করে, তাই কি না? ওটাকে আমরা বলতেছি ব্যাংক বিবরণী, তাই কি না? ব্যাংক বিবরণী, ব্যাংক স্টেটমেন্ট। অনেকে দেখবা যে বিভিন্ন প্রয়োজনে তুমি বিদেশ যাবা, তোমার একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে, ওই অ্যাকাউন্টে কত টাকা ট্রানজাকশন হয়েছে, এইটাই হচ্ছে ব্যাংক স্টেটমেন্টে লেখা থাকে। এখন তাহলে প্রশ্ন হলো ব্যাংক সমন্বয় বিবরণী কি? খেয়াল করতে হবে একটা জিনিস, তুমি এখানে বোঝার চেষ্টা করো। এখানে একটা সমন্বয় শব্দ আছে। সমন্বয় মানে অ্যাডজাস্ট করা। সমন্বয় করা মানে কি করা? সমন্বয় মানে অ্যাডজাস্ট করা, অর্থাৎ মিল করা। এখন অ্যাডজাস্টটা কেন করতে হয়? ধরো তোমার কাছে, আমি আরেকটা একটু পরে আসতেছি, তাহলে ব্যাংক হচ্ছে যে কাজটা করে, যে বইটা সংরক্ষণ করে, এটাকে আমরা বলি পাস বই। কি বই বলি? পাস বই, ঠিক আছে? পাস বই বলা হচ্ছে, ঠিক আছে? আর আমানতকারী যে কাজটা করে, সে হচ্ছে একটা বই সংরক্ষণ করে, সেটা হচ্ছে নগদান বই। কি বই সংরক্ষণ করে? নগদান বই। আমানতকারী, আমরা নগদান বই করছি না? নগদান বই করছি। তাহলে আমানতকারী কি সংরক্ষণ করে? নগদান বই। ব্যাংক কি সংরক্ষণ করে? পাস বই। ব্যাংক কি সংরক্ষণ করে? পাস বই। এখন কি হইলো বিষয়টা দেখো, ধরো একটা মাস, ধরো জানুয়ারি মাসের শেষে দেখা গেল তুমি পাস বইতে, অর্থাৎ ব্যাংকের বইতে আছে হচ্ছে 200 টাকা, আর নগদান বইতে আছে হচ্ছে 180 টাকা। খেয়াল করো, পুরা মাস ট্রানজাকশন শেষে কি দেখা গেল? পুরা মাস ট্রানজাকশন শেষে দেখা গেল যে ব্যাংক যে বইটা সংরক্ষণ করে পাস বই, ওই পাস বইতে দেখা গেল 200 টাকা আছে ব্যালেন্স, কিন্তু তোমার নগদান বইতে আছে 180 টাকা। তাহলে কাহিনী কি হইলো? এই দুই বইয়ের রেজাল্ট তো সবসময় কি হওয়ার কথা ছিল? সমান হওয়ার কথা ছিল। কারণ তুমি যে কাজ করো, ব্যাংক সেই কাজটাই করবে, ব্যাংক যে কাজটা করবে তুমিও একই কাজ করবে। তাহলে দুইজনের বইয়ের ব্যালেন্স কিন্তু কি হওয়া উচিত ছিল? সমান হওয়া উচিত ছিল। এখন এই যে সমান হয় নাই, কেন সমান হয় নাই, এইটা তোমাকে এখন খুঁজে বের করতে হবে। কেন সমান হয় নাই, ভুলটা কি হয়েছিল? এই কাজটা করে হচ্ছে কি সাধারণত আমানতকারী এই কাজটা করে। এই জন্য বলে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কি আমানতকারী। এখন দেখো তো এই বই আর এই বইয়ের মধ্যে কি করার প্রয়োজন? সমন্বয় করার প্রয়োজন। কেন ভুলটা হয়েছে আমরা খুঁজে বের করে দুইটা বইয়ের মধ্যে এখন কি করবো? একটা সমন্বয় করব। এটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, যে ভুলটা কোথায় বা কেন এরকম ব্যালেন্স হইলো না, এটা কি করা? মিলানো। অথবা যে লেনদেনটা যার বইতে যাওয়ার কথা তার বইতে দিয়ে দেওয়া, যেটা পাস বইতে যাওয়ার কথা পাস বইতে দেওয়া, এটা নগদান বইতে যাওয়ার কথা নগদান বইতে দেওয়া, এইভাবে সমন্বয় করা। এই কাজটা কে করে? আমানতকারী করে।
তাহলে এখান থেকে আমরা সার্বিকভাবে যে সিনারিটা বুঝতে পারলাম, ওই যে পাসবই মানে হচ্ছে ব্যাংক যে স্টেটমেন্ট। এখন তোমার তো একটা জায়গায় লিখতে হবে, তাই না? যে এই যে নগদান বই, তুমি এটা চিনো, নগদান বইটা তুমি চিনো কারণ তুমি এটা করছো, তুমি হিসাব রাখতেছো নগদান বই, ওই বইটার নাম দিছো তুমি নগদান বই। ব্যাংক আবার এই হিসাবটা একটা জায়গায় রাখতেছে, ওই যে হিসাবটা, সেই হিসাবটার নাম হচ্ছে পাসবই। অর্থাৎ ওই পাসবইতে তোমার যাবতীয় লেনদেন ব্যাংক কি করে সংরক্ষণ করে। তোমরা ব্যাংকিং ও বিমা তো পড়ছো নিশ্চয়ই। আচ্ছা, এখন তাহলে আমরা এখান থেকে যে ইনফরমেশনটা জানলাম, এই এমসিকিউটা বেশি আসে পরীক্ষায়, যে ব্যাংক তৈরি করে ব্যাংক বিবরণী, যেখানে গ্রাহকের যাবতীয় হিসাব থাকে, আর ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করছে আমানতকারী। এটা করে 100% নিশ্চিত যে প্রশ্নটা পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। এটা অনেক বেশি রিপিটেড একটা কোশ্চেন, অনেকবার পরীক্ষা আসছে, এডমিশন বলো একাডেমিক বলো সব জায়গায় এই প্রশ্নটা সমানভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আসা হচ্ছে তাহলে ব্যাংক যে বইটা সংরক্ষণ করে এটার নাম বলতেছে আমরা কি বই? পাস বই। আর আমানতকারী যে বইটা সংরক্ষণ করতেছে এটা হচ্ছে কি বই? নগদান বই। তাহলে সবসময় খেয়াল রাখবা, নগদান বই অনুযায়ী জের মানে আমানতকারীর বইয়ের জেরের কথা বলা হয়েছে, পাস বই অনুযায়ী জের মানে ব্যাংক বিবরণী জেরের কথা বলা হয়েছে। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। আগে তোমাকে রিলেশনটা বুঝাইলাম, ব্যাংক বিবরণী কি, ব্যাংক সমন্বয় বিবরণী কি, কোনটাকে প্রস্তুত করে, কেন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার প্রয়োজন হয়, এই বিষয়টা আমরা জানলাম। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? হ্যাঁ, জুবায়েদ আহমেদ অনিক, তুমি কোন কোন এন্ট্রিগুলো জাবেদা দিবা তোমাকে শুধু আমি বললাম তো, আমি ব্যাংক সমন্বয় বিবরণী তোমাকে আমি একেবারে পুরো জিনিসটা তোমাকে আমি শিখাই। এরপরে তোমার আর কোনো কিছুর মানে হচ্ছে জানার প্রয়োজন মানে হচ্ছে মানে অজানা থাকবে না যে আমি এটা পাই না স্যার। ওটা কথা বোঝা যাচ্ছে না? কথা বোঝা যাচ্ছে না? সবার এরকম হচ্ছে নাকি শুধু রায়বর্ধনের এখানে এমন হচ্ছে? আমরা আচ্ছা এতটুকু যে পড়াইলাম, এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা? এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো, এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে করো। আমরা তারপরে স্টেপে যাচ্ছি, আরো আলোচনা আছে, আমি ধাপে ধাপে আগে ইনশাআল্লাহ। তুমি ক্লাসে থাকো, তুমি দেখবে যে অনেক কিছু তুমি আসলে তোমার ক্লিয়ার হয়ে যাবে, তোমার আমাকে কোশ্চেন করার প্রয়োজন হবে না। জাস্ট আমি যতটুকু পড়াই তোমার এতটুকু কভার হয়েছে কিনা তুমি এতটুকু আমাকে এনশিওর করো। যারা স্টিল ল্যাবটা শেয়ার করো না, আমি অনুরোধ করবো প্লিজ একটু ল্যাবটা শেয়ার করো। এই টপিকটাতে অনেকের একটা ভীতি কাজ করে, অনেকের একটা ভয় কাজ করে, এটা যেন আজকের ক্লাসের পরে ইনশাআল্লাহ দূর হয়ে যায়, এই জন্য আমরা সবাইকে একটু সুযোগ করে দিই। ওকে ফাইন, এতটুকু আশা করছি ক্লিয়ার সবার। এবার আসো আমরা দেখি মূল বিষয়টা বুঝো। এবার আবার আরেকটা কাজ করি না, আমরা আরেকটা জায়গায় গিয়ে আটকায় যাই। ওই যে এখানে একজন বলছে, কে জন্য বললো এটা? জুবায়েদ বললো যে কোন জায়গায় আমরা কোন কোন এন্ট্রিগুলো জাবেদা দিবে এটা বুঝি না। এইটা বুঝো না কারণ তুমি আসলে মুখস্থ করে ফেলছো, এই জন্য তুমি এটা বুঝতে পারো না। আসলে দেখো মূল কাজটা কে করে, এই সকল কাজগুলো কার করার? আমানতকারীর করার কথা। আমানতকারী, তাই তো? আমানতকারী মানে গ্রাহক। আমি ধাপে ধাপে আসি। এখন তোমার আগে বুঝতে হবে যে কার কাজ কোনটা বা কখন কে কোন কাজটা করে। আমি একটু বুঝাই তোমাকে, আরো ক্লিয়ার করে বুঝাই। দেখো এখানে খেয়াল করো, সাপোজ ধরো আমানতকারী আর এদিকে রাখলাম হচ্ছে ব্যাংক। এইটা বুঝতে পারলে আরো ইজি হবে বিষয়টা তোমার জন্য। আচ্ছা, এই যে আমানতকারী কোন বই সংরক্ষণ করে? নগদান বই। কোন বই সংরক্ষণ করে? নগদান বই। ব্যাংক কোন বই সংরক্ষণ করে? পাস বই সংরক্ষণ করে। এখন আসো আমরা একটা এন্ট্রি দেখব যে এই এন্ট্রিটার কাজটা কি আসলে। আমরা একটা এন্ট্রি দেখি, যেমন ধরো হচ্ছে আমরা নিলাম হচ্ছে ব্যাংকে জমা 20K টাকা। সাপোজ ধরো, খেয়াল করো কি বললাম, ব্যাংকে জমা দিছে কত টাকা পায় বলো তো? ব্যাংকে জমা দিছি 20,000 টাকা। ব্যাংকে জমা দিছি কি? 20,000 টাকা। এখন এটা জাবেদা করি আমরা। এটা জাবেদা আমরা কি করতেছি? আমরা হিসাবভুক্ত করতেছি। আমরা জাবেদা করতেছি ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বোঝার চেষ্টা করো, খুবই গুরুত্বপূর্ণ এই জায়গা। মূল বিষয় হচ্ছে আমি যখন ব্যাংকে জমা দিচ্ছি তখন আমি ব্যাংক হিসাবটাকে কি করতেছি? ডেবিট করতেছি। ব্যাংক হিসাবটা কি করতেছি? ডেবিট করতেছি। প্রশ্ন হলো আমি কেন ব্যাংক হিসাবকে ডেবিট করলাম? আমি ব্যাংক হিসাবকে এই জন্য ডেবিট করলাম কারণ আমার ব্যাংক নামক কি বৃদ্ধি পাইছে বলো তো? ব্যাংক নামক সম্পদ কি পাইছে? বৃদ্ধি পাইছে। তাহলে আমার জন্য এটা সম্পদ। ব্যাংকে যে আমি টাকা জমা দিচ্ছি এটা আমার জন্য কি? এটা আমার জন্য সম্পদ। আমার সম্পদ বাড়ছে। যেহেতু সম্পদ বাড়ছে তাহলে আমি কি করছি?
এই জন্য আমি এটাকে কি করছি, ডেবিট করছি। ফাইন, এখন আমি নগদান বইতে কিন্তু এইভাবে অন্তর্ভুক্ত করলাম। তাহলে ব্যাংক এবার কি করবে, এই এন্ট্রিটা ব্যাংক অন্তর্ভুক্ত করবে না, ব্যাংক হিসাবভুক্ত করবে কিনা, করবে। এখন খেয়াল করো, ব্যাংকের জন্য তোমার জন্য এটা সম্পদ ছিল, ওই জন্য তুমি এটাকে ডেবিট করছো, কিন্তু ব্যাংকের জন্য এটা কি, কে বলতে পারবা? আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই, যে টাকাটা তুমি ব্যাংকে জমা দিলা এটা তোমার জন্য সম্পদ, এই জন্য তুমি ডেবিট করছো। এই যে টাকাটা ব্যাংকের কাছে তুমি রাখলা বা ব্যাংকের কাছে তুমি জমা দিলা, এই টাকাটা ব্যাংকের জন্য কি, সম্পদ, আয়, ব্যয়, দায়, মূলধন কি হবে? একটু তোমাদের কাছ থেকে জানতে চাই, বলো তো কে বলতে পারবা? একটু দেখি, একটু রেসপন্স করো। তুমি কেন ডেবিট করছো? কারণ ব্যাংকটা তোমার জন্য সম্পদ, এই জন্য তুমি সম্পদটাকে ডেবিট করছো। তাহলে ব্যাংকের কাছে এটা কি হবে, ব্যাংক এটাকে কি নামে অন্তর্ভুক্ত করবে বা তার কাছে এটা কি হিসাবে গণ্য হবে? একটু সবাই চেষ্টা করি, সবাই একটু রেসপন্স করি, তাহলে ক্লাসটা মজা হবে। হ্যাঁ, একটু রেসপন্স করলে ক্লাসটা জমবে। একটু সবার কাছ থেকে জানতে চাই। দায় ব্যাংকের জন্য, জুবাইদ বলছো, ধন্যবাদ। এই বিষয়গুলো যদি বোঝো না, ইনশাল্লাহ দেখবা যে অনেক ভালো লাগবে তোমার কাছে। মানে এই টপিকটা ইজি করে শেখার জন্য এই বেসিক জিনিসগুলো ফরজ জানা, একেবারেই ফরজ। এগুলো তোমাকে জানতে হবে, এগুলো জানতে পারলে তোমার জন্য এই ব্যাপারগুলো অনেক বেশি ইজি হবে বা তোমার জন্য ভালো লাগবে, তোমার কাছে ভালো লাগবে আর কি বিষয়টা। তারপরে সোহান বলছো দায় হবে, ফাহমিদা বলছো দায় হবে। আর কেউ কি পারবো না? আর কেউ কি পারবো? আর কে বলতে পারবো? জান্নাতুল ফেরদৌস বলছো দায় হবে, ওকে। বিবি মরিয়ম বলছো দায় হবে। এই তো মাশাআল্লাহ, এই ব্যাপারগুলো বুঝলেই না তোমার জন্য এই চ্যাপ্টারটা ইজি হবে। মুখস্থ করার দিন শেষ, শেখ হাসিনার বাংলাদেশ নাকি? আচ্ছা, খেয়াল করতে হবে। তাহলে ব্যাংকের কাছে কিন্তু এটা কি হবে, ব্যাংকের কাছে কিন্তু এটা কি হবে, দায় হবে। তো ব্যাংক কি করবে, তোমার হিসাবটা, অর্থাৎ জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলতেছি, গ্রাহকের হিসাবটাকে কিন্তু ব্যাংক কি করবে, ক্রেডিট। কারণ ব্যাংক কেন ক্রেডিট করলো? কারণ ব্যাংকের কি বৃদ্ধি পেয়েছে, ব্যাংকের দায় বৃদ্ধি পেয়েছে। ব্যাংকের কি বৃদ্ধি পেয়েছে ভাইয়া বলো তো? ব্যাংকের দায় বৃদ্ধি পেয়েছে। ব্যাংকের কি বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেয়েছে। তাহলে তোমাকে যদি এবার এই জায়গাটা থেকে একটা জিনিস আমরা যদি ডেভেলপ করতে চাই, সেই জিনিসটা কি, যে তোমার জন্য যেটা সম্পদ ব্যাংকের জন্য সেটা হয়ে যাবে দায়। তোমার জন্য যেটা সম্পদ সেটা ব্যাংকের জন্য কি হয়ে যাবে, দায়। তোমার জন্য যেটা হচ্ছে ডেবিট, ব্যাংকের জন্য এটা হয়ে যাচ্ছে ক্রেডিট। তাহলে এখান থেকে একটা সেন্স কি ডেভেলপ করতে পারতেছি, যে আমি যে কাজটা করি ব্যাংক ঠিক তার উল্টা কাজটা করে, বা ব্যাংক যে কাজটা করে আমি ঠিক তার উল্টা কাজটা করি। এতটুকু তো আমরা বুঝতেই পারতেছি। তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে, ব্যাংকের দায় বৃদ্ধি পাওয়া মানে কি বলতো ভাই? ব্যাংকের দায় বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তোমার সম্পদ বৃদ্ধি পাওয়া। এতটুকু তো বুঝতেছো? ব্যাংকের দায় বৃদ্ধি পাওয়া মানে তোমার সম্পদ বৃদ্ধি পাওয়া, তোমার সম্পদ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ব্যাংকের দায় বৃদ্ধি পাওয়া। এই কথাগুলো বুঝতে হবে। আমি তোমাকে ইজি করার জন্য উদাহরণ দিয়ে দিয়ে ধাপে ধাপে তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। লাইভটা কতক্ষণ আমরা দেখি না, কতক্ষণ আগানো যায়, কতক্ষণ তোমরা আসলে কন্টিনিউ করতে পারো। 9টা বাজে, তো 9:30-র মধ্যে শেষ করে প্ল্যান আমার। হ্যাঁ, তাহলে আমি আবার বলতেছি, আমার জন্য আমরা আরেকটু ক্লিয়ার করি। তোমরা এগুলো না লিখতে পারলে স্ক্রিনশট নিয়ে নিও। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নিও। আমরা একটু সামনের দিকে যাই। যারা লিখতে পারবে না তারা স্ক্রিনশট নিয়ে নাও, যারা লিখে ফেলছো লিখে ফেলো। প্রত্যেকটা জিনিস লিখবা, প্রত্যেকটা জিনিস লিখবা, ঠিক আছে? ওকে। এখানে তাহলে আমরা আরেকটা জিনিস একটু শিখি। আমানতকারীর জন্য, আমানতকারী আর হচ্ছে ব্যাংক। তাহলে আমানতকারীর জন্য যেটা হচ্ছে ডেবিট, ব্যাংকের জন্য সেটা হচ্ছে ক্রেডিট। আমানতকারীর জন্য যেটা ক্রেডিট, ব্যাংকের জন্য সেটা হচ্ছে ডেবিট। আমানতকারীর জন্য যেটা সম্পদ, ব্যাংকের জন্য সেটা হচ্ছে দায়, তাই না? ব্যাংকের জন্য। আর আমানতকারীর জন্য যেটা দায়, ব্যাংকের জন্য সেটা হচ্ছে সম্পদ। তোমার জন্য আমানতকারীর জন্য যেটা ব্যয়, ব্যাংকের জন্য সেটা হচ্ছে আয়। বোঝার চেষ্টা করো। আবার তোমার জন্য যেটা আয়, ব্যাংকের জন্য সেটা হচ্ছে ব্যয়। এই জিনিসটা বুঝতে পারছি কিনা, এটা আসলে এটা বুঝতে পারলে দেখবা যে খেলা আরো জমবে। হ্যাঁ, ঋত্বিকা শেখ, কি অবস্থা তোমার স্যার? এইটা বুঝতে পারলে তোমার জন্য আরো জমবে, মানে আরো ইজি হবে ব্যাপারটা বুঝা, মজা পাইবা তুমি। তাহলে তোমার জন্য সম্পদ, দায়, আয়, ব্যয়, তার মানে একেবারে অপোজিট, একেবারে অপোজিট। তোমার জন্য যা ব্যাংকের জন্য ঠিক তার বিপরীত, ব্যাংকের জন্য যা তোমার জন্য ঠিক তার বিপরীত, ঠিক আছে? এই ব্যাপারটা একটু সবার খেয়াল রাখতে হবে। এতটুকু বুঝতে পারলে আমরা সামনের দিকে আগাইতে পারবো। তাহলে এখান থেকে আরেকটা জিনিস কি আমরা শিখতে পারি কিনা, সেটা হচ্ছে এই যে ক্রেডিট, ব্যাংক যখন ক্রেডিট করে তোমার হিসাবকে, তার মানে হচ্ছে ব্যাংকের কি বৃদ্ধি পায়, দায় বৃদ্ধি পায়। তাহলে ব্যাংকের দায় বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে কি, তোমার দিক দিয়ে হবে ডেবিট, অর্থাৎ তোমার কি বৃদ্ধি পাবে,
সম্পদ বৃদ্ধি পাবে। সম্পদ কি পাবে? বৃদ্ধি পাবে। ব্যাংকের দায় বৃদ্ধি পাইতেছে মানে তোমার কি বৃদ্ধি পাইতেছে? সম্পদ বৃদ্ধি পাইতেছে। তাহলে এখান থেকে কি আমরা এই লাইনটা লিখতে পারি কিনা বা এই লাইনটা ড্র করতে পারি কিনা যে ব্যাংক যখনই গ্রাহকের বা আমানতকারী হিসাবকে ক্রেডিট করে তার মানে হচ্ছে আমানতকারী হিসাবে টাকা বৃদ্ধি পাচ্ছে। আমরা কি এটা বলতে পারি কিনা? দেখো আবার একটু ইজি করে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এগুলা উল্টা, তোমার জন্য যা ব্যাংকের জন্য ঠিক তার উল্টা। আচ্ছা কি বলতেছি খেয়াল করো। তাহলে ব্যাংক যখনই তোমার হিসাবে টাকা বৃদ্ধি করতেছে, ব্যাংক যখন তোমার হিসাবে টাকা বাড়াইতেছে তার মানে ব্যাংক তোমার হিসাবটাকে কি করতেছে? ক্রেডিট করতেছে। ব্যাংক যখনই তোমার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি করতেছে তার মানে তার দায় বৃদ্ধি পাচ্ছে, আর তার দায় বৃদ্ধি পাওয়া মানে সে তোমার হিসাবটাকে ক্রেডিট করতেছে। তাহলে ব্যাংকের দায় বৃদ্ধি পাওয়া যায় কথা, তোমার হিসাবকে ক্রেডিট করাও একই কথা। আর তোমার হিসাবকে ক্রেডিট করার অর্থ হচ্ছে তোমার হিসাবে টাকা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তোমার সম্পদ বৃদ্ধি পাইতেছে। ঠিক আছে? তাহলে এখান থেকে কি আমরা এটা বলতে পারি কিনা? তোমরা চাইলে খাতার মধ্যে এটা লিখতে পারো। ব্যাংক যখন গ্রাহকের হিসাবকে ক্রেডিট করে তার অর্থই হচ্ছে গ্রাহকের হিসাবে টাকা বৃদ্ধি পাচ্ছে, কারণ ব্যাংকের দায় বৃদ্ধি পাইতেছে। আর ব্যাংকের দায় বৃদ্ধি পাওয়া মানে গ্রাহকের জন্য কি বৃদ্ধি পাওয়া? সম্পদ বৃদ্ধি পাওয়া। কথা কি বুঝাতে পারতেছি? কারণ আমরা তো দেখলাম যে এটা হচ্ছে বিপরীত সম্পর্ক। এগুলো কি সম্পর্ক? বিপরীত। এখানে এটা হইলে ওখানে এটা হয়, তাহলে তার দায় বৃদ্ধি পাচ্ছে মানে তোমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে। কথা কি বুঝাতে পারছি কিনা? আবার ব্যাংক যখন ডেবিট করবে তোমার হিসাবকে তার মানে তার দায় কি পাইতেছে? হ্রাস পাইতেছে। তার দায় হ্রাস পাওয়া মানে হচ্ছে তোমার কি হ্রাস পাওয়া? সম্পদ হ্রাস পাওয়া। তার দায় হ্রাস পাওয়া মানে তোমার কি হ্রাস পাওয়া? সম্পদ হ্রাস পাওয়া। তাহলে দায় হ্রাস পায় কখন? যখন ব্যাংক তোমার হিসাবকে ডেবিট করে। তাহলে আমরা আবারও বলতে পারি এখান থেকে ব্যাংক গ্রাহকের হিসাবকে ডেবিট করার অর্থই হচ্ছে গ্রাহকের হিসাবে টাকার পরিমাণ কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। তার ফলে ব্যাংকের দায় হ্রাস পায় আর গ্রাহকের বা আমানতকারী হিসাবে কি সম্পদের পরিমাণ হ্রাস পায়। এতটুকু ক্লিয়ার কিনা বলো? কমপ্লেক্স করার প্রয়োজন নাই, আমরা এটা লিখবো এইভাবে। খেয়াল করো, আসো দেখো। ব্যাংক, এটা লিখে নাও তোমার বুঝতে সুবিধা হবে। ব্যাংক গ্রাহকের হিসাবে ক্রেডিট করার মানে ব্যাংকের দায় বৃদ্ধি, যার ফলে গ্রাহকের সম্পদ বৃদ্ধি। ঠিক আছে? তার মানে আমরা কি বুঝলাম? এই লাইনটা থেকে কি বোঝা গেল? এই লাইনটা থেকে এটা বোঝা গেল যে ব্যাংক গ্রাহকের হিসাবকে ক্রেডিট করার মানে হচ্ছে, ব্যাংক গ্রাহকের হিসাবকে ক্রেডিট করার মানে হচ্ছে কি? গ্রাহকের হিসাবে টাকা বৃদ্ধি। এইটা হচ্ছে মূল কাজ। তার মানে তোমাকে বুঝতে হবে ব্যাংক যে সকল এন্ট্রি দ্বারা ক্রেডিট করবে তোমার হিসাবকে, যে সকল এন্ট্রি ব্যাংকের হিসাবে ক্রেডিট হয়েছে ওগুলোর ফলে তোমার অ্যাকাউন্টে টাকার পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, সোজা হিসাব। আবার আরেকটু যদি শর্ট করে ফেলি এটার বিপরীত কথা, ব্যাংক গ্রাহকের হিসাবকে ডেবিট করার মানে কি? ব্যাংক গ্রাহকের হিসাবকে ডেবিট করলে, ব্যাংক গ্রাহকের হিসাবকে ডেবিট করলে গ্রাহকের হিসাবে টাকা হ্রাস পায়। ব্যাস এতটুকু বুঝতে পারলে তোমার জন্য বাকি কাজটা আরো ইজি হবে। আমার বাড়ি কুমিল্লা, এতটুকু বুঝতে পারলে তোমার বিষয়টা আর একটু ইজি হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এতটুকু বুঝতে পারতে হবে। এটা বোঝার জন্য আমি কিন্তু তোমাকে ধাপে ধাপে এই জায়গায় নিয়ে আসলাম, একবারে তোমাকে নিয়ে আসি নাই। তাহলে ব্যাংক গ্রাহকের হিসাবকে ক্রেডিট করার অর্থ হচ্ছে তার দায় বৃদ্ধি পায়, আর দায় বৃদ্ধি পায় ফলে গ্রাহকের সম্পদ বৃদ্ধি পায়, তার মানে হচ্ছে গ্রাহকের হিসাবে টাকা বৃদ্ধি পাচ্ছে। ঠিক উল্টাভাবে আমরা চিন্তা করতে পারি, ব্যাংক গ্রাহকের হিসাবকে ডেবিট করার অর্থ হচ্ছে ব্যাংকের দায় হ্রাস পায়, ব্যাংকের দায় হ্রাস পায় মানে গ্রাহকের সম্পদ হ্রাস পায়, তার মানে গ্রাহকের হিসাবে টাকা হ্রাস পাচ্ছে, সোজা কথা। তার মানে হচ্ছে এই যে ব্যাংক যে সকল এন্ট্রি দ্বারা ক্রেডিট করবে তার ফলে গ্রাহকের হিসাবে টাকা বৃদ্ধি পাবে, ব্যাংক যে সকল এন্ট্রি দ্বারা ডেবিট করবে তার ফলে গ্রাহকের হিসাবে টাকা হ্রাস পাবে। আমানতকারী, ঠিক আছে, আমানতকারী সোজা হিসাব।
সোজা হিসাব। তাহলে আমরা যদি দেখবো যে এই এন্ট্রিটা ক্রেডিট করছে ব্যাংক, তার মানে আমার হিসাবে টাকা বৃদ্ধি পেয়েছে। আবার আমরা অন্যভাবে বলতে পারি, যে সকল এন্ট্রি গুলা, লেখাগুলা একটু ভালো করে লিখলে বুঝতে সুবিধা। আচ্ছা ঠিক আছে, একটু স্পষ্ট করে লিখবো। ওকে, কি বলতেছিলাম বলো? হ্যাঁ, তাহলে ক্রেডিট করলে যদি টাকা বৃদ্ধি পায়, তাহলে আমরা বলতে পারি না যে এই যে ডেবিট আর ক্রেডিট, এই ডেবিট আর ক্রেডিটের সাথে তোমাকে আরেকটা জিনিসের পরিচয় করে দিব, এগুলোকে বলে মেমো। এগুলোকে কি বলে? এগুলো বলা হচ্ছে মেমো, অর্থাৎ ক্রেডিট মেমো, ডেবিট মেমো। পুরো নাম হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম, ডেবিট মেমোরান্ডাম। এবার ওই দিকে যাব। তাহলে যে সকল এন্ট্রি দ্বারা গ্রাহক আমানতকারীর হিসাবে টাকা বৃদ্ধি পায়, ওই এন্ট্রিগুলোর নামে হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম। বুঝার চেষ্টা করো, খুবই ইম্পর্টেন্ট। যে সকল এন্ট্রিগুলো দ্বারা গ্রাহকের হিসাবে টাকা বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধি পাওয়ার সাথে কার সম্পর্ক? ডেবিট না ক্রেডিট? অবশ্যই ক্রেডিট। তাহলে আমানতকারী হিসাবে যে সকল এন্ট্রিগুলো দ্বারা টাকা বৃদ্ধি পাবে, এগুলোকে বলবো আমরা ক্রেডিট মেমোরান্ডাম। আর যেগুলো দ্বারা টাকা হ্রাস পাবে, এগুলোকে বলবো আমরা ডেবিট মেমোরান্ডাম। সিম্পল। যেগুলো দ্বারা বৃদ্ধি পাবে, এগুলো হচ্ছে ডেবিট মেমোরান্ডাম। যেটা দ্বারা হচ্ছে হ্রাস পাবে, এগুলো হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম। আশা করি এতটুকু তোমাদের লেখা শেষ। আমরা বাকি অংশ দেখব। খেয়াল করো কি বলতেছি। এবার আমরা বলতেছি, তাহলে এখানে আমরা পরিচয় হইলাম কি? ডিএম এর সাথে। কার সাথে? ডিএম। আর পরিচিত হচ্ছে কার সাথে? সিএম। কার সাথে পরিচিত হচ্ছে? সিএম। ডিএম আর হচ্ছে সিএম। খেয়াল করতে হবে, ডিএম মানে হচ্ছে ডেবিট। ডিএম মানে কি? মেমোরান্ডাম। ঠিক আছে, মেমোরান্ডাম, ডেবিট মেমোরান্ডাম। ডিএম মানে কি? ডেবিট মেমোরান্ডাম। সিএম মানে হচ্ছে কি? ক্রেডিট মেমোরান্ডাম। সংক্ষেপে ডিএম সিএম বলা হয়। আবার কেউ কেউ ডেবিট মেমো ক্রেডিট মেমো বলে। ডেবিট মেমো কি বলে? ডেবিট মেমো ক্রেডিট মেমো বলে। ঠিক আছে, যেটা বলো তুমি, সমস্যা নেই। ওকে, তারপরে আবার আসো, এখানে কি বলতেছি আমরা? সিএম। তাহলে সিএম বলছি ক্রেডিট মেমোরান্ডাম। ঠিক আছে, তাহলে আমরা আবার বাংলাও বলতে পারি ক্রেডিট মেমো, ডেবিট মেমো। ঠিক আছে, সংক্ষেপে কি বলা যায়? ক্রেডিট মেমো, ডেবিট মেমো। এই পুনরূপটা পরীক্ষা আসে। এই পুনরূপগুলা কখন নিবেন? ফিনান্স ক্লাসও নিবেন ইনশাআল্লাহ তোমাদের। তোমরা সবাই আজকের ক্লাসটা একটু শেয়ার করো, তোমাদের পার্টিসিপেশন ভালো থাকে ইনশাআল্লাহ। আমরা ফিনান্স ক্লাসটা কন্টিনিউ করব। আমরা একটু সবার কাছ থেকে সবাই মিলে যদি একটু কোঅপারেট করি, তাহলে দেখবা যে এইভাবে ধারাবাহিকভাবে কিন্তু আমাদের ক্লাসে উপস্থিত ইনশাআল্লাহ পাবে, এবং তোমাদের জন্য সর্বোচ্চ যা করার প্রয়োজন তাই করব। আমরা ধারাবাহিক দুইটা ক্লাসে, আজকে আর আগামীকালকে, আমরা তোমাদের এই টপিকটা কভার করে দেই। এই টপিকটা কভার করে দিই ইনশাআল্লাহ তোমাদের জন্য। আমরা হচ্ছে কিসের ক্লাস নিব? ফিনান্সের ক্লাস নিব। মাঝখানে অন্য টপিকের ক্লাস দিলে তোমরা এটা আসলে ধারাবাহিকতাটা হারায় ফেলবা। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, ক্রেডিট মেমোরান্ডাম, ডেবিট মেমোরান্ডাম। তাহলে এই যে ক্রেডিট মেমোরান্ডাম, এই যে ডেবিট আর ক্রেডিট, এই শব্দগুলো কার সাথে সম্পৃক্ত বলো তো ভাইয়া? এই শব্দগুলোর সাথে সম্পৃক্ত কার? এই শব্দগুলো সম্পৃক্ত হচ্ছে, এই শব্দগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছে ব্যাংক। এগুলোর সাথে সম্পৃক্ত কি? ব্যাংক। তাহলে এই ডেবিট আর ক্রেডিট মেমোরান্ডাম যে এন্ট্রিগুলা, ডেবিট মেমোরান্ডাম কোন এন্ট্রিগুলা? যেগুলোর ফলে গ্রাহকের হিসাবে টাকা কি পায়? হ্রাস পায়। ক্রেডিট মেমোরান্ডাম কোন এন্ট্রিগুলা? যে এন্ট্রিগুলো দ্বারা গ্রাহকের হিসাবে টাকা বৃদ্ধি পায়। প্রশ্ন হলো, এই যে গ্রাহকের হিসাবে টাকা বাড়তেছে আর কমতেছে, এই কাজটা কে করতেছে? এই কাজটা করতেছে হচ্ছে ব্যাংক। এই কাজটা কে করতেছে? ব্যাংক। তাহলে খেয়াল করো স্যার, যে এন্ট্রিগুলো ডেবিট মেমোরান্ডাম আর ক্রেডিট মেমোরান্ডাম, এগুলো সবার আগে, মানে প্রথমে যোগ বিয়োগ করে কে? প্রথমে যোগ বিয়োগ করে কে? যোগ বা বিয়োগ করে কে? ব্যাংক। প্রথমে কে যোগ বিয়োগ করে? ব্যাংক। অর্থাৎ ব্যাংক কি করে? আজকেই প্রথম ক্লাস। ব্যাংক কি করছে? বাবুকে দেখাবো ইনশাআল্লাহ, বাবুকে দেখাবো একদিন। তাহলে আমরা এখানে কি বলতেছি খেয়াল করো, ডেবিট মেমোরান্ডাম কিংবা ক্রেডিট মেমোরান্ডাম কোনগুলো? যে এন্ট্রিগুলো দ্বারা ব্যাংকের হিসাবে, গ্রাহকের হিসাবে টাকা হ্রাস পায়, এগুলোকে আমরা বলতেছি ডেবিট মেমোরান্ডাম। যেগুলো দ্বারা গ্রাহকের হিসাবে টাকা বৃদ্ধি পায়, এগুলোকে আমরা বলতেছি ক্রেডিট মেমোরান্ডাম। এখন প্রশ্ন হলো, এই যে গ্রাহকের হিসাবে টাকা হ্রাস পাওয়া কিংবা বৃদ্ধি পাওয়া, এই কাজগুলো সবার আগে কে করে? এই কাজগুলো সবার আগে করে হচ্ছে ব্যাংক, কারণ ব্যাংকই তো গ্রাহকের হিসাবে টাকা বাড়াবে কিংবা কমাবে, তাই কিনা? তাহলে এর পরের কাজটা কার? তারপরে কাজটা কার? মূল কাজটা কার? তাহলে মূল কাজ
মূল কাজ মানে হচ্ছে অঙ্কের মধ্যে আমি এর কাজটা কে করবে, এখন কাজটা করবে হচ্ছে কে, এখন কাজটা করবে হচ্ছে আমানতকারী। সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গা এটা হচ্ছে এইটা। তাহলে ডেবিট মেমোরান্ডাম কিংবা ক্রেডিট মেমোরান্ডাম প্রথমে যোগ বিয়োগ করে ফেলছে কে, ব্যাংক। তাহলে ব্যাংকের কিন্তু এই কাজ করা শেষ, ব্যাংক কিন্তু পুনরায় আর যোগ বিয়োগ করবে না। আমি আবার বলতেছি, বোঝার চেষ্টা করো। এই যে ডেবিট মেমোরান্ডাম কিংবা ক্রেডিট মেমোরান্ডাম, আমরা উদাহরণ দেখবো কোনগুলো ডেবিট মেমোরান্ডাম কোনগুলো ক্রেডিট মেমোরান্ডাম। আপাতত এটা তো শিখলাম যে ব্যাংক গ্রাহকের হিসাবে টাকা কমাইলে এগুলো হবে ডেবিট মেমোরান্ডাম, যে সকল এন্টিটি দ্বারা ব্যাংক গ্রাহকের হিসাবে টাকা বাড়াবে এগুলো হবে ক্রেডিট মেমোরান্ডাম। তাহলে কে বাড়াইতেছে কে কমাইতেছে, ব্যাংক কমাইতেছে ব্যাংক বাড়াইতেছে। তাহলে ব্যাংক কিন্তু অলরেডি এগুলার যোগ বিয়োগের কাজ শেষ করে ফেলছে। এবং ব্যাংক যোগ বিয়োগ করেই তোমারে বলে যে এটা করো এটা করো এটা করো সেটা করো। যেমন ধরো ব্যাংক তোমার অ্যাকাউন্টে টাকা কি করছে, যোগ করছে, তারপরে তোমার একটা মেসেজ দেয় স্যার আপনার অ্যাকাউন্টে এত টাকা কি করা হয়েছে, যোগ করা হয়েছে। কারোর যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সে এটা দেখতে পারো যে তোমার অ্যাকাউন্টে মেসেজটা কি লেখা থাকবে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড, মানে তোমার অ্যাকাউন্টে টাকা এত টাকা জমা করা হয়েছে। কারণ ব্যাংক কেন ক্রেডিট করতেছে, কারণ ব্যাংক ক্রেডিট করতেছে এজন্য তার দায় বৃদ্ধি পাচ্ছে। আবার দেখো তোমার অ্যাকাউন্টে ধরো তুমি কারো টাকা ট্রান্সফার করছো, তখন দেখবা যে লেখা থাকে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডেবিটেড। তুমি এটা একটু চেক করবা। তোমার নিজের অ্যাকাউন্ট না থাকলেও তুমি তোমার কি করবা, তোমার বাবার অ্যাকাউন্ট, মার অ্যাকাউন্ট, ভাইয়ের অ্যাকাউন্টে যে মেসেজগুলো দেয় না, এই মেসেজগুলো দেখবা যে ক্রেডিট এসএমএস পাঠাইতেছে মানে তোমার অ্যাকাউন্টে দেখবা টাকা বাড়তেছে, আর ডেবিটের এসএমএস পাঠাইতেছে মানে তোমার অ্যাকাউন্টে টাকা কমতেছে। কথা কি বুঝতে পারছো কিনা, এটা একটু নিজে চেক করবা। তোমরা একটু তোমাদের বাবা যার অ্যাকাউন্ট আছে বাসায় তার এই মেসেজগুলো একটু দেখবা যে ডেবিট আর ক্রেডিট। ক্রেডিট মানে দেখবা যে ব্যালেন্স বাইরে যাইতেছে, ডেবিট মানে ব্যালেন্স কমে যাইতেছে। কথা কি বুঝাইতে পারলাম কিনা? তাহলে ব্যাংকে ডেবিট ক্রেডিট করার আগে মানে আগে বাড়ায় তোমার মেসেজ দেয় নাকি মেসেজ দেওয়ার পরে বাড়ায়? অবশ্যই ব্যাংক আগে তোমার অ্যাকাউন্টে টাকা যোগ করে তারপর একটা মেসেজ দেয় স্যার আপনার অ্যাকাউন্টে এত টাকা বাড়ছে, আবার কমানোর পরে তোমার মেসেজ দেয় স্যার এত টাকা কমছে। সিম্পল হিসাব। তাহলে আগে কাজটা কে করতেছে, আগে কাজটা করতেছে ব্যাংক, তারপরে কে কাজ করবে, তারপরে কাজটা করবে হচ্ছে আমানতকারী। তার মানে বাকি থাকলো কার কাজটা করার, ব্যাংক কিন্তু কাজ অলরেডি কমপ্লিট করে ফেলছে, তাহলে বাকি কার, মূল কাজটা বাকি হচ্ছে আমানতকারী। তাহলে এই ডেবিট মেমোরান্ডাম কিংবা ক্রেডিট মেমোরান্ডাম যোগ বিয়োগের কাজটা কে করবে? তুমি যে ব্যাংক সম্বন্ধে বিভিন্ন অঙ্ক করবা, ওই অঙ্কের মধ্যে ডেবিট মেমোরান্ডাম কিংবা ক্রেডিট মেমোরান্ডাম, এই ডেবিট মেমোরান্ডাম কিংবা ক্রেডিট মেমোরান্ডামের কাজগুলো কে করবে? আমানতকারী। কেন করবে আমি এতক্ষণ ধরে তোমাকে ব্যাখ্যা করে শিখাইলাম, ঠিক আছে? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি মূল পয়েন্টটা, যে কেন এখন এই কাজ এই যোগ বিয়োগ গুলা? তাহলে ডেবিট মেমোরান্ডাম কিংবা ক্রেডিট মেমোরান্ডাম সব সময় কে যোগ বিয়োগ করবে? আমানতকারী। কোথায়? নগদান বইতে। সোজা হিসাব শেষ। এখন থেকে তুমি এটা বোঝার চেষ্টা করো যে ডেবিট মেমোরান্ডাম কিংবা ক্রেডিট মেমোরান্ডাম পাইছি মানে আমি কোথায় যোগ বিয়োগ করব? নগদান বইতে, আমানতকারীর বইতে। ব্যাংকের বইতে এটা যোগ বিয়োগ হবে না, কারণ ব্যাংক অলরেডি যোগ বিয়োগ করে আমারে বলছে ভাই এটা আমি যোগ করছি, এটা আমি বিয়োগ করছি, এবার তুমি যোগ করো, তুমি বিয়োগ করো। না না, সব হিসাব না, সব হিসাব না আলিরা, সব হিসাব না ভাই। এই ডেবিট মেমোরান্ডাম আর ক্রেডিট মেমোরান্ডাম এই কাজগুলো আগে ব্যাংক করে, এই কাজগুলো আগে ব্যাংক করে, তারপরে কি করে? আমানতকারী করে, ঠিক আছে? এইগুলা সবগুলা না, কিন্তু সব কাজ তো তুমি ব্যাংক আগে করবে না, কিছু কাজ তুমি করবা, কিছু কাজ তুমিও করবা, ঠিক আছে? ওটা তো আমরা পরে আসতেছি। আপাতত ডেবিট আর ক্রেডিটের বিষয়টা যেহেতু আসছে আমি এটাকে আগে ক্লিয়ার করার চেষ্টা করতেছি। এতটুকু কি বুঝতে পারছো কিনা? তাহলে ডেবিট মেমোরান্ডাম কিংবা ক্রেডিট মেমোরান্ডাম সব সময় আগে যোগ বিয়োগ করে ব্যাংক, তাহলে পরে যোগ বিয়োগ করবে, মানে মূল কাজটা এখন অঙ্কের মধ্যে কে করবে? আমানতকারী। তাহলে আমরা সহজে মনে রাখবো ডেবিট মেমোরান্ডাম কিংবা ক্রেডিট মেমোরান্ডাম হিসাবে আমরা যে এন্ট্রিগুলোকে চিনবো এগুলো নগদান বইতে যোগ বিয়োগ হবে, ব্যাংকের বইতে যোগ বিয়োগ হবে না। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু কি ক্লিয়ার কিনা? 38 মিনিট ক্লাস, ব্রেক দেওয়া যাবে না, আমরা 1 ঘন্টা ক্লাস করে শেষই করে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই সবাই বলি এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? দেখেন খুবই মজা পাবেন, কথা দিলাম ইনশাআল্লাহ। আপনারা এই টপিকটা বইটা মজা পাবেন, শুধু আমি যেভাবে আগাচ্ছি এতটুকু বুঝেন, বেশি বুঝেন না, এতটুকু বুঝেন, দেখবেন যে ভালো লাগবে ইনশাআল্লাহ, একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। এই ক্লাসটা দরকার পড়ে 2 বার দেখেন, 3 বার দেখেন, কিন্তু এই ব্যাংক সমন্বয় বিবরণীতে যে বুথ আপনার মাথায় আছে, বয়ের বুথ, এটা দূরে যাবে। একটু সবাই রেসপন্স করি, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আলিরাজ ক্লিয়ার, রিপা ক্লিয়ার,
স্বর্ণা ক্লিয়ার। আচ্ছা, সবার কাছ থেকে একটু রেসপন্সটা ইনশাল্লাহ, তোমাদের কাছ থেকে যদি একটু রেসপন্স পাই তাহলে আমার ভালো লাগবে যে আমি যে পরিশ্রম করতেছি, গরম প্রচুর, আমারও ব্যাপারে এসিও নাই, আসলে ক্লাসে তো অনেক পরিশ্রম হচ্ছে। মেহরাইন আক্তার ক্লিয়ার। তোমাদেরকে আমি প্রত্যেক দিন ক্লাসে চাই। আজকে যারা ক্লাস করছো আমরা সবাই প্রতিদিন ক্লাসগুলো, কালকে আবার ঠিক 8:30 ক্লাস হবে, আগে থেকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম। আগামীকালকে এটার পার্ট 2 হবে। এই 2-3টা দিন টানা আমার ক্লাসগুলো করো, ব্যাংক সংক্রান্ত বিভিন্ন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তোমার কোনো ধরনের ভয় ভীতি তোমার মধ্যে আর থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে? এবং লাইভটা একটু শেয়ার করতে হবে। আমাদের অ্যাকাউন্টিং আওয়ার নামক ইউটিউব চ্যানেল আছে, অ্যাকাউন্টিং আওয়ার নামক একটা ফেসবুক গ্রুপ আছে। তো ইউটিউব চ্যানেলে আমরা এই ক্লাসটা আপলোড করে দেবো, কারণ এই প্রত্যেকটা রেকর্ড ক্লাস মানে 30 দিনের বেশি থাকে না, ফেসবুক ডিলিট করে দেয়। তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, অ্যাকাউন্টিং আওয়ার নামে সার্চ করলেই পাবা। আবার অ্যাকাউন্টিং আওয়ার একটা ফেসবুক গ্রুপ আছে, ওখানে তোমাদের কাজ কি হবে, আজকে যেমন ক্লাসটা করতেছো তোমরা একটু নোটটা শেয়ার করবা, তাহলে বাকিরা যারা ক্লাস করে নেয় তারা কিন্তু ক্লাসটা করতে উৎসাহ বোধ করবে। অনেকে অনেক সুন্দর করে লেখো, আবার অনেকে লেখো না। স্যার কয়দিন হবে এই ক্লাসটা? এটা শেষ করতে যে কয়দিন লাগে, আমার আসলে কৃপণতা নাই তোমাদের জন্য 2টা ক্লাসে শেষ করবো 3টা, তবে নিয়মগুলো 2টা ক্লাস লাগবে পড়াইতে। আজকে হাফ পড়াবো, আগামীকালকে হাফ পড়াবো, তারপরে সৃজনশীল 2-1 দিন প্র্যাকটিস করবে, এর মধ্যে এমসিকিউ শেষ হয়ে যাবে, সৃজনশীল গুলো হয়ে গেল, 2-1টা ক্লাস করলে তোমার আর কোনো ঝামেলা থাকবে না। আমাদের অ্যাকাউন্টিং এর ফেসবুক গ্রুপে ইনশাআল্লাহ তোমরা নোটটা শেয়ার করবা, সবাই শেয়ার করবে, তাহলে বাকিরা উৎসাহ বোধ করবে ক্লাসগুলো কন্টিনিউ করতে। তাহলে এই পর্যন্ত আশা করছি ক্লিয়ার। এবার আসো আমরা দেখি কোনগুলো ডেবিট মেমোরেন্ডাম আর কোনগুলো ক্রেডিট মেমোরেন্ডাম, এইটার উদাহরণটা একটু দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। খেয়াল করো তো স্যার, তোমরা বলবা যে তাহলে বুঝতে হবে তোমাকে ডেবিট মানেই কমছে, যে এন্ট্রিগুলো দ্বারা বুঝবা যে গ্রাহকের হিসাবে টাকা কমছে এগুলা ডেবিট মেমোরেন্ডাম, যেগুলা দ্বারা বুঝবা গ্রাহকের হিসাবে টাকা বাড়ছে এগুলা ক্রেডিট মেমোরেন্ডাম। সোজা হিসাব, বাড়লে ক্রেডিট কমলে ডেবিট। এখন প্রশ্ন করো না কিভাবে, আমি কিন্তু এইটা বোঝানোর জন্য তোমার আধা ঘন্টা 40 মিনিট ক্লাস করাইলাম। বেসিক বুঝতে হবে, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। আর আরো ক্লিয়ার হওয়ার জন্য মোবাইলের মেসেজগুলো একটু দেখবা, ব্যাস হয়ে গেল। মক্কেল মানে আমানতকারী, হ্যাঁ মক্কেল মানে আমানতকারী, মক্কেল ক্লায়েন্ট মানে আমানতকারী। ওকে, আচ্ছা তাহলে এবার আসলে হচ্ছে আমি তোমাকে বললাম দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। খেয়াল করো স্যার কি বললাম, এন্ট্রিটা একটু খেয়াল করি, আমি একটা ব্যাখ্যা করে বুঝাই দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেনাদার কর্তৃক সরাসরি কোথায় জমা করছে? ব্যাংকে। বুঝতে হবে, তাহলে ব্যাংকে যে তোমার টাকা ছিল ওই টাকার পরিমাণ বাড়বে না কমবে বলো তো স্যার? ওই টাকার পরিমাণ কি হবে, বাড়বে না কমবে? অবশ্যই ব্যাংকে যে তোমার টাকা আছে সে টাকার পরিমাণটা কি হয়ে যাবে, বাইরে যাবে। এবং দেনাদার তো তোমার টাকা দেয় নাই, দিছে কোথায়? ব্যাংকে। তাহলে যোগ বিয়োগের কাজটা আগে কে করে ফেলবে? অবশ্যই ব্যাংক করে ফেলবে। এবং ব্যাংক তোমার হিসেবে টাকা কি করে দিবে? বাড়ায় দিবে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, তাহলে দেনাদার জমা দিছে কোথায়? ব্যাংকে। এই এন্ট্রিগুলো হুবহু আসবে, আমি যে এন্ট্রিগুলো লিখবো প্রত্যেকটা এন্ট্রি ব্যাখ্যা দিব এবং মনে রাখলে শতভাগ কমন থাকবে ইনশাআল্লাহ। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, এই যে ব্যাংকে জমা দিয়ে দিল তার মানে ব্যাংকে আমার টাকা বৃদ্ধি পাইলো। তাহলে ব্যাংকে আমার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি করা মানেই কি? ব্যাংক আমার হিসাবে কি করছে? ক্রেডিট করছে। কি করছে বলেন তো? ক্রেডিট করছে। তাহলে এটার নাম আমরা কি দিব? এটা কোন মেমো? হ্যাঁ ডিআরসিএল লেখা যাবে, লেখো সমস্যা নেই। এখানে ডিএমসিএম লিখবো, ডিআরসিএল লিখবো না, ডিএমসিএম। তাহলে দেনাদার কর্তৃক সরাসরি যে ব্যাংকে জমা দেওয়া হইলো এর ফলে ব্যাংক আমার হিসাবে টাকা বাড়াবে এবং টাকা বাড়াইতেছে মানে ব্যাংক আমার হিসাবে ক্রেডিট করতেছে। দ্যাট মিন্স আমরা এটাকে বলবো কি মেমো বলো তো? এটাকে আমরা বলবো সিএম। এটাকে আমরা কি বলবো? সিএম। এটাকে আমরা কি বলবো স্যার? এটাকে আমরা বলবো সিএম। ক্লিয়ার কিনা? এইভাবে ব্যাখ্যা বুঝতে হবে, প্রত্যেকটা এন্ট্রির ব্যাখ্যা, মিনিংটা কি। আচ্ছা আচ্ছা কি তারপরে ধরো হচ্ছে দিলাম আরেকটা এন্ট্রি দিলাম, ব্যাংক সার্ভিস চার্জ 200 টাকা। আচ্ছা বলো এই যে সার্ভিস চার্জ, এই যে সার্ভিস চার্জ ভালো করে বোঝার চেষ্টা করো। এই চার্জ কথাটার অর্থই হচ্ছে, চার্জ মানে হচ্ছে কাইটা ফেলা। চার্জ কথার মানে কি? চার্জ করা মানে হচ্ছে কাইটা ফেলা, বিবিধ চার্জ। তুমি দেখবা যে চার্জ করা হইলো মানে এত টাকা তোমার থেকে কেটে ফেলা হইলো। তাহলে ব্যাংক যে তোমাকে সার্ভিস দেয় এই সার্ভিস বাবদ সে কি করছে? তোমার থেকে 200 টাকা চার্জ করছে। তাহলে বলো তো স্যার এই 200 টাকা তোমার অ্যাকাউন্টে কি ব্যাংক বাড়াইছে নাকি কমাইছে? এই 200 টাকা কি তোমার অ্যাকাউন্টের ব্যাংক বাড়াইছে নাকি কমাইছে? মানে প্লাস না মাইনাস? এটা বল প্লাস না মাইনাস? একটু আমরা শেষ করবো ক্লাস, অনেকক্ষণ হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, 9:30 বাজে। আমরা শেষ করে দেবো, শুধু তোমাকে ডেবিট মেমো ক্রেডিট মেমোর ডেফিনেশনটা ক্লিয়ার করে, মানে উদাহরণগুলো ক্লিয়ার করে দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ।
একটু আমরা কিন্তু লাইভটা শেয়ার করি নাই, আলটিমেটলি ওই তোমরা যদি শেয়ার করতে তাহলে কিন্তু আরো অনেক স্টুডেন্ট কিন্তু ক্লাসটা করার সুযোগ পেত। মেহেরিন বলছো মাইনাস করছে, তাই না? সার্ভিস চার্জ, ব্যাংক তোমার থেকে টাকা কাটছে, তো টাকা কাটছে মানে তো সে তোমার অ্যাকাউন্টে টাকা কি করছে, মাইনাস করছে। তাহলে যে সকল এন্ট্রি দ্বারা ব্যাংক তোমার অ্যাকাউন্টে টাকা মাইনাস করবে তাহলে সেগুলো হয়ে যাবে কি এম, এগুলো হয়ে যাবে ডিএম, এগুলো হয়ে যাবে কি ডিএম, এগুলো হয়ে যাবে কি ডিএম। আচ্ছা এবার আর আমি ব্যাখ্যা দিব না, তুমি নিজে নিজে ব্যাখ্যা করে বলার চেষ্টা করবে এটাকে সিএম নাকি ডিএম, দেখি কে সবার আগে বলতে পারো। প্রীতম বলছো ডিএম, আচ্ছা ওকে। তাহলে এবার হচ্ছে ব্যাংক, প্রত্যেকটা এন্ট্রি হুবহু এভাবেই আসবে পরীক্ষায়, লিখে রাখো প্রত্যেকটা এন্ট্রি লিখবা, এবং এগুলো এমসিকিউ তো আসবে, এবং এগুলো প্রিভিয়াস এর কোশ্চেন তোমাকে আমি এমসিকিউ সলভ করে দেখাবো এডমিশন এবং তোমার একাডেমি, দেখো সব জায়গায় কমন। ব্যাংক কর্তৃক মঞ্জুর কৃত সুদ, ধরো দিলাম 200 টাকা সাপোজ। এবার এটার ব্যাখ্যা কি? মঞ্জুরকৃত সুদ মানে কি বলতো? এই মঞ্জুরকৃত সুদ, এই মঞ্জুরকৃত শব্দটার অর্থ হচ্ছে ব্যাংকে যে তোমার টাকা জমা ছিল সে টাকার উপর ব্যাংক তোমার ইন্টারেস্ট দিছে, ব্যাংক তোমার টাকা কি করছে, দিছে। আর চার্জ মানে তোমার থেকে টাকা নিছে, চার্জ মানে তোমার থেকে কাইটা নিছে, মঞ্জুর করছে মানে তোমার অ্যাকাউন্টে টাকা জমা দিছে। তো এই যে জমা দিছে তার মানে সে তো তোমার বাসায় না টাকাটা দিয়ে যাবে না, তোমার অ্যাকাউন্টে টাকাটা যোগ করে দিবে। তোমার অ্যাকাউন্টে টাকা যোগ করে তোমার একটা মেসেজ দিবে, স্যার আপনার এত টাকা ইন্টারেস্ট দিছে, এটা আপনার অ্যাকাউন্টে জমা করে দিছে, তাই কি না? তাহলে এই মঞ্জুরকৃত সুদ মানে ব্যাংক আমার অ্যাকাউন্টে টাকা বাড়াইছে, তো টাকা বাড়াইছে মানে কি, টাকা বাড়াইছে মানে সিএম, টাকা বাড়াইছে মানে কি, টাকা বাড়াইছে মানে সিএম। বুঝতে পারছো কিনা বল? টাকা বাড়াইছে মানে কি, টাকা বাড়াইছে মানে হচ্ছে সিএম, টাকা বাড়াইছে মানে হচ্ছে সিএম, টাকা বাড়াইছে মানে হচ্ছে সিএম। টাকা বাড়াইছে মানে কি, টাকা বাড়াইছে মানে হচ্ছে সিএম। বুঝা গেছে কিনা? ওকে ডান। সিএম প্লাস হইলে হবে সিএম, মাইনাস হইলে হবে ডিএম, এটা একটু খেয়াল রাখবে। প্লাস হইলে হবে হচ্ছে সিএম, মাইনাস হইলে হবে ডিএম। আচ্ছা নেক্সট, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায় মানে কি করছে বুঝো, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায়, তাহলে ব্যাংক এই কাজটা করছে কার পক্ষে, অবশ্যই গ্রাহকের পক্ষে। কার পক্ষে করছে, গ্রাহকের পক্ষ করছে। তাহলে এই যে গ্রাহকের পক্ষে ব্যাংক প্রাপ্য বিলের অর্থ আদায় করছে, টাকাটা আদায় করে কি ব্যাংক টাকাটা মাইরে দিবে, ব্যাংক কি টাকা মাইরে দিবে নাকি তোমার অ্যাকাউন্টে টাকা মানে যোগ বিয়োগ করে দিবে? অবশ্যই টাকা তোমার অ্যাকাউন্টে এটা তারা রাখবে। কারণ প্রশ্ন হলো এই ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায়ের ফলে ব্যাংক কি তোমার হিসাবে টাকা বাড়াবে নাকি কমাবে, এটা তুমি বুঝে এবার বলো এই এন্ট্রিটা কি হবে, ডেবিট নাকি ডেবিট ডিএম নাকি সিএম? বলো ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায়, হ্যাঁ এটা কি হবে, ডেবিট হবে নাকি ক্রেডিট হবে, মানে ডিএম নাকি সিএম? জিসান বলছো হচ্ছে সিএম হবে, লাভলি বলছো ডিএম। লাভলি একটু চিন্তা করতে হবে, টাকা বাড়লে হয় সিএম, কমলে হয় ডিএম, বাড়লে সিএম কমলে ডিএম, বাড়লে সিএম কমলে ডিএম। তাহলে বুঝতে হবে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায় করছে, আদায় করে কি ব্যাংক টাকা আমার অ্যাকাউন্টে টাকা বাড়াবে নাকি কমাবে? বাড়াইলে সিএম, কমাইলে ডিএম। রায়বর্ধন এবং লাভলি দুইজন কনসেপ্টটাকে ক্লিয়ার হইতে পারো না মনে হয়। প্রীতম বলছো সিএম, রাইট। দেখো আদায় করছে, আদায় করে তো সে তোমার অ্যাকাউন্টে টাকাটা বাড়াই দিবে নাকি? ধরো হচ্ছে আমি রহিম থেকে 10 টাকা পাই, আমি আদায় করি না, ব্যাংকে 10 টাকা আদায় করে আমার অ্যাকাউন্টে 10 টাকা যোগ করে দিচ্ছে। ব্যাংকে 10 টাকা আদায় করে কি করছে, আমার অ্যাকাউন্টে টাকাটা যোগ করে দিচ্ছে। ব্যাংক আদায় করছে মানে কি, আমার পক্ষে আদায় করছে, মানে আমার পাওনা টাকা ব্যাংক আদায় করছে। তাহলে আদায় করে নিশ্চয়ই আমার অ্যাকাউন্টে টাকাটা বাড়াই দিবে, যোগ করে দিবে। তার মানে ব্যাংক আদায় করে আমার অ্যাকাউন্টে টাকা যোগ করে দিচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা সিএম। ঠিক একই ভাবে যদি আমরা বলি তোমার বুঝার সুবিধার্থে, যারা কনফিউজড হয়ে গেছো দেখো, এইটা যদি এইভাবে হইতো, ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ। এবার খেয়াল করো, এবার তোমার কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। এবার খেয়াল করো, ব্যাংক ধরো বাবুকে একটু দেখেন, ইনশাআল্লাহ দেখা, বাবু একটু অসুস্থ এবং বাবু আসলে বাবু মার কোলে, দেখাবো ইনশাআল্লাহ। বাবুকে তো আর আগেও দেখাইছে, আবার দেখাবো। যেটা বলতেছিলাম খেয়াল করে, কি বললো, ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ। এবার খেয়াল করতো ব্যাংক কি করছে তোমার অ্যাকাউন্টে, মানে ধরো মিস্টার রহিম তোমার কাছে 10 টাকা পায়, সে 10 টাকা তোমার হিসাব থেকে পরিশোধ করে দিছে। তাহলে ব্যাংক যদি তোমার হিসাব থেকে রহিমকে 10 টাকা দিয়ে দেয়, তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা বাড়বে না কমবে?
অবশ্যই অবশ্যই তোমার অ্যাকাউন্টে টাকা কমবে। তাহলে এই পরিশোধ শব্দটা পাইলেই আমরা দেখব গ্রাহক হিসাবে টাকা কমে, তার মানে এটা হচ্ছে একটা ডিএম। আর আদায় মানে হচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা বাড়ে, এটা হচ্ছে একটা সিএম। বুঝতে পারছো কিনা দেখো, সমস্যা নাই, না বুঝলে এইভাবে যদি আমরা আর আগে শেষ করেন ক্লাস। হ্যাঁ, আমরা যদি এইভাবে ব্যাখ্যাগুলো বুঝি ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা এন্ট্রির ব্যাখ্যা যদি আমরা এইভাবে শিখতে পারি, ব্যাংক সমন্বয় বিভিন্ন আমাদের কাছে কঠিন হওয়ার কোনো সুযোগই নেই। ঠিক আছে, একবারে হুবহু এন্ট্রিগুলো কমন পাই যাবে, একবার হুবহু এন্ট্রিগুলো কমন আসবে তোমাদের পরীক্ষায়। যখন সৃজনশীল এমসিকিউ মানে সৃজনশীল পড়াবো, দেখবা যে এই ব্যাপারগুলোই বারবার আসতেছে। এতটুকু কি ক্লিয়ার কিনা? দেখো ডেবিট আর ক্রেডিট বুঝতে পারছো কিনা? আচ্ছা, আবার আরেকটা লিখতে পারি আমরা, ব্যাংক কর্তৃক পাওনা দারকে পরিশোধ। এবার বলো এটা কি হবে, ডিএম হবে না সিএম হবে? বলো, ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ ডিএম হবে না সিএম হবে? বলো। কি হবে বলো? ইস্যুকৃত চেক মানে কি? ইস্যুকৃত চেক মানে হচ্ছে তোমার আমি চেক দিলাম, ধরো তোমাকে আমি একটা চেক দিলাম, এই চেকটা মানে তোমাকে আমি ইস্যু করলাম, তাই না? পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক দিলাম। আচ্ছা, আর অ্যালেরিয়াস বলছো হচ্ছে ডিএম হবে। দেখি আর কেউ সবার থেকে যারা আছে একটু রেসপন্স চাই। ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ, রায়বর্ধন বলছো ডিএম। এবার আর ভুল করা যাবে না, এবার একজনও ভুল করবে না আশা করি ইনশাআল্লাহ। সোহান বলছো ডিএম, ভেরি গুড। মেরিন বলছো ডিএম। এই যে দেখো এই এন্ট্রিগুলাই কিন্তু দেখবা ঘুরে ফিরে, ঠিক আছে? এই এন্ট্রিগুলাই ঘুরে ফিরে ইনশাআল্লাহ। তো এইগুলা প্রীতম বলছো ডিএম, রিপা বলছো ডিএম, মাশাআল্লাহ। এগুলো বুঝতে পারলে দেখবা যে আরে ব্যাংক সমন্বয় কঠিন কে বলছে তোমাকে। তাহলে আজকে আমরা ক্লাস আর কন্টিনিউ করব না, আমরা এখানে শেষ করব। কালকের ক্লাসে তুমি দেখবা যে পুরো মজাটা তুমি পেয়ে যাবে। তাহলে আজকে এখন পর্যন্ত কি শিখলাম? ব্যাংক সমন্বয়ের বিবরণী কি, ব্যাংক বিবরণী কি, ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে, ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে, ডেবিট মেমোরান্ডাম গুলো কি, ক্রেডিট মেমোরান্ডাম গুলো কি। আচ্ছা, ডেবিট মেমোরান্ডাম মানে কি, আর ক্রেডিট মেমোরান্ডাম মানে কি? ডেবিট মানে হচ্ছে ব্যাংক তোমার হিসাবে টাকা হ্রাস করে, আর ক্রেডিট মেমোরান্ডাম মানে হচ্ছে ব্যাংক তোমার হিসাবে টাকা বৃদ্ধি করে। ঠিক আছে, তাহলে এখান থেকে ডিএম আর সিএম। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই ডিএম আর সিএম মানে হচ্ছে এই এন্ট্রিগুলা সবার আগে ক্যাশ যোগ বিয়োগ করে ফেলছে এন্ট্রিগুলা, এই এন্ট্রিগুলার কাজ শেষ করে ফেলছে ব্যাংক কমপ্লিট করে ফেলছে। তাহলে এই যে ডিএম সিএম নামক এন্ট্রিগুলো যে আমরা দেখলাম, এই এন্ট্রিগুলো এখন যোগ বিয়োগ করবে কে? আমানতকারী। কে যোগ বিয়োগ করে? আমানতকারী। তাহলে এন্ট্রিগুলো কে যোগ বিয়োগ করবে? আমানতকারী। আমি কি এতটুকু বুঝাইতে পারছি কিনা? একটা নো স্যার আমাদের এক্সাম নিচ্ছেন যে ওগুলো রেজাল্ট দিবেন না, আর রায়বর্ধন প্রত্যেকটা এক্সামের রেজাল্ট দিয়ে দেওয়া হয়, প্রতিটা এক্সামের রেজাল্ট দিয়ে দেওয়া হয়। তোমরা এখন তো মানবিকের এক্সাম চলতেছে, তো ওইগুলো রেজাল্ট দিয়ে আর না দিয়ে তো লাভ নেই, কারণ তোমরা তো মানবিক স্টুডেন্ট কেউ না। আবার যখন কমার্সের এক্সাম গুলো হবে আর বাংলা ইংলিশ আইসিটি হবে, তখন আমরা আবার রেজাল্ট পাবলিশ করব। একটা ছক দেখান, কে বলতেছে? মিস্টার সোহান, আমরা হচ্ছে যে কাজটা করব, তোমাকে ছক দেখাবো কখন? আমি তোমাকে আগামীকালকে আরো কিছু জিনিস শিখাবো, যে এগুলো দেখছো, এগুলো আগে কে করছে? ব্যাংক। পরে করছে কি? আমানতকারী। আবার কিছু কাজ আছে যেগুলো আগে করে আমানতকারী, পরে করে ব্যাংক। এগুলো দেখাইয়া শিখাই, তারপর তোমাকে ছক দেখাবো। আমি আমার প্রসেসটা ফলো করে ইনশাআল্লাহ একেবারে A to Z তুমি শিখতে পারবা। ঠিক আছে, আমার প্রসেসটা ফলো করো, কালকের ক্লাসটা করো ইনশাআল্লাহ। এরপরে তোমার আর কোনো কোশ্চেন থাকবে না, কালকে ছকও দেখাবো এবং কালকে অঙ্কও করাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখবো। আর যারা ক্লাসটা কন্টিনিউ করছো, আমাদের অ্যাকাউন্টিং আওয়ার নামে একটা গ্রুপ আছে, এই যে গ্রুপটা 8000 মেম্বার আছে, দেখবা 8K মেম্বার। এই গ্রুপটাতে আমি অনুরোধ করব সবাইকে, তোমরা যা লিখছো এখন পর্যন্ত, যা লিখছো এগুলার নোটটা, অর্থাৎ যা লিখছো এই পিকচারগুলো উঠাইয়ে একটু এখানে নোটটা একটু শেয়ার করে, তাহলে বাকিরা যারা আছে তারাও ক্লাসটা করতে আগ্রহ বোধ করবে এবং হচ্ছে অ্যাক্টিভ হবে। এবং তোমরা কিন্তু তোমাদের নানান সমস্যা, কোন অঙ্ক করতে একটা সমস্যা আটকে গেল, এমসিকিউতে সমস্যা বললা, বা কোন একটা জিনিস তুমি জানতে চাও, তুমি কিন্তু এই গ্রুপটাতে যদি তুমি কি করো, এই গ্রুপটাতে যদি তোমরা পোস্ট করো ইনশাআল্লাহ এই প্রবলেমগুলোর সমাধান তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, তো আজকে ভালো থাকো সবাই, ক্লাসটা বেশি বেশি শেয়ার করো এবং আমাদের এই পেজ সম্পর্কে তোমার বন্ধু বান্ধবের সাথে আলোচনা করো। আগামীকালকের ক্লাসে আমরা বাকি অংশটুকু আলোচনা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।